বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রেবেকা সুলতানা, প্রভাষক, বাংলা, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের টপিক। এখানে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে পারিভাষিক শব্দ, একটি হচ্ছে অনুবাদ। একটির অথবা দিয়ে আরেকটি থাকে, নম্বর থাকে 10। যে সকল ছাত্রছাত্রী ব্যাকরণ অংশটিকে খুব ভালোভাবে আয়ত্ত করতে না পারার কারণে কিছু নম্বর সেখানে ছুটে যায়, তাদের জন্য এই অংশটি অর্থাৎ পারিভাষিক শব্দ অথবা অনুবাদ যে কোনো একটি উত্তর করার কারণে ভালো একটা নাম্বার পরীক্ষার খাতায় যোগ হয়। আর যারা খুব ভালো ফল করতে চায় পরীক্ষার খাতার বা ভালো নম্বর উঠাতে চায়, তাদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ, যাতে এখানে 10-এ 10 অনেক স্টুডেন্টরাই পেয়ে থাকে। আমরা যে খাতাগুলো দেখি তাতে এটাই যে বুঝতে পারলাম যে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ আনসারের মাধ্যমে ছাত্রছাত্রীদের নম্বরটা কিন্তু অনেক বেড়ে যায়। যাই হোক, তো পারিভাষিক শব্দ অথবা অনুবাদ এই দুটি প্রশ্ন থাকে, দুটির প্রশ্ন থাকে, যে কোনো একটি তোমাদেরকে আনসার করতে হয়। তো এখানে কিভাবে ভালো করা যায় কিংবা 10-এ 10 কিভাবে পাওয়া যায়, কোন কোন বিষয়গুলোর দিকে নজর দিলে আমরা ভালো অনুবাদ করতে পারি কিংবা পারিভাষিক শব্দগুলোর সঠিক অর্থটা লিখতে পারি, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসো আমরা পারিভাষিক শব্দ নিয়ে একটু আলোচনা করি। পারিভাষিক শব্দ আর শব্দার্থ। আমরা অনেক সময় মনে করি, অনেক ছাত্রছাত্রী মনে করে ইংরেজি কিছু শব্দ দেয়া থাকে বলে তার যে একটা অর্থ জানা থাকে, সেই অর্থটা বা নিজে ধারণা করে একটা শব্দ লিখে দিলেই, শব্দের অর্থ লিখে দিলেই ভাবে হয়তোবা হয়ে গেছে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। পারিভাষিক শব্দ আর শব্দের অর্থ একটু আলাদা বিষয়। তো কিভাবে আলাদা বিষয় বা কেনই আলাদা বিষয়, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমি যদি তোমাদেরকে বলি, আসলে পরিভাষা বা পারিভাষিক শব্দ, পরিভাষা থেকে কি এসছে, পারিভাষিক শব্দটি এসছে। তো পরিভাষা, এই যে পরিভাষা, তার আগে আমরা জানি যে ভাষা কি। আমরা সবাই জানি যে মনের ভাব প্রকাশের জন্য আমরা যে উচ্চারণ বা আওয়াজ করি কিংবা কোনো ইশারা কিংবা ভঙ্গি প্রকাশ করি, সেটাই আসলে কি, ভাষা। কিন্তু জ্ঞান বিজ্ঞানের উন্নতির সঙ্গে জীবন ও কর্মের প্রতিটি ক্ষেত্রে আমাদের কি হয়েছে, নতুন নতুন ধারণা তৈরি হয়েছে। সেই সাথে এই নতুন নতুন ধারণার সাথে সাথে কিছু শব্দ তৈরি হয়েছে, নতুন নতুন অনেক শব্দ তৈরি হয়েছে, যার ফলে এগুলো দিয়েই আমরা কি করতে পারি, মনের ভাবটাকে সঠিকভাবে প্রকাশ করতে পারি। তো এই যে ভাব প্রকাশের জন্য উপযুক্তের প্রয়োজন, আমরা অনেক সময় দেখা যায় যে মনের ভাবটা আছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী শব্দটা আমরা খুঁজে পাচ্ছি না বা কি বলবো, অনেক সময় আমরা একটু দ্বিধায় পড়ে যাই। সেই ক্ষেত্রে কিন্তু যে ভাষাগুলো বা যে শব্দগুলো আমরা ব্যবহার করি বা আমাদের অভিধানে রয়েছে কিংবা আমাদের শব্দের ভাণ্ডারে রয়েছে, সেগুলোই মূলত সাধারণত পরিভাষা বলা যেতে পারে বা বলা হয়ে থাকে। তো এই যে উপযুক্ত শব্দের প্রয়োজন, তারই প্রেক্ষিতে কি হয়, নতুন শব্দের সংযোজন আমাদের এই ভাষাকে কি করে থাকে, সমৃদ্ধ করে থাকে, যার ফলে আমরা খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করতে সুবিধা পাই। তো জ্ঞান বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থের দ্যোতক হয়, সেগুলোকে বলা হয় পরিভাষা বা পারিভাষিক শব্দ। অর্থাৎ সুনির্দিষ্ট অর্থে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে বলা হয়ে থাকে কি, পরিভাষা বা পারিভাষিক শব্দ। তো ভাষা শব্দের পূর্বে
পরি এই যে উপসর্গটা যোগ হয়েছে, আমরা দেখি যে ভাষা, তার আগে কি যুক্ত হয়েছে? পরি। এর ফলে কি হয়েছে? পরিভাষা। এই পরিভাষা শব্দটি একটি বিশেষ ভাষা, অর্থাৎ পরিভাষা মানে একটি বিশেষ ভাষা। পরি যোগ ভাষা, ফলে হয়েছে পরিভাষা। ইংরেজিতে এটিকে বলা হয় টার্মিনোলজি, অর্থাৎ রূপান্তর, অর্থাৎ ভাষার বা শব্দের রূপান্তর। মূল শব্দের মৌলিক অর্থ ও ভাবের সাথে মিল রেখে এক ভাষার শব্দকে রূপান্তরিত করে অন্য ভাষায় যে রূপ দান করা হয় সেটিকে বলা হয় কি? পরিভাষা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? যে একটি ভাষার শব্দকে অন্য ভাষার প্রয়োজনে সেই শব্দটির যে রূপটা নতুন করে দেয়া হয়, মাতৃভাষার প্রয়োজনে বা যে ভাষায় শব্দটিকে দরকার সেই ভাষার প্রয়োজনে দরকারে যে শব্দটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে আসলে কি? পরিভাষা। যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন রেডিও একটা শব্দ, তো এই রেডিও শব্দটা বাংলা ভাষায় এর অর্থ কিংবা ব্যবহার সম্পর্কে আমরা যদিও জানি, কিন্তু এর বাংলা যে একটি শব্দ দরকার সাধারণ মানুষকে বোঝানোর জন্য, সেই রকম কিন্তু কোনো শব্দ বাংলা ভাষায় ছিল না। এখন এই রেডিও শব্দটির একটি বাংলা প্রতিশব্দ ব্যবহারের বা প্রয়োগের প্রয়োজন হয়। তখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক এর একটি বাংলা রূপ দেয়া হয়, যার নাম হচ্ছে বেতার। অর্থাৎ রেডিও শব্দটি যেই উদ্দেশ্যে ব্যবহার করা হয়, অর্থাৎ তারবিহীন যে মাধ্যম আদান প্রদানের, সেটি হচ্ছে রেডিও। কিন্তু বাংলায় সেটির সামঞ্জস্যপূর্ণ শব্দ না থাকায় সেটিকে ব্যবহার করা একটি শব্দের প্রয়োজন হয়। তখন ব্যবহারের উপর নির্ভর করে সুবিধাজনক একটি শব্দ ব্যবহার করা হচ্ছে, সেটি হচ্ছে বেতার, অর্থাৎ তারহীন মাধ্যম। ঠিক আছে, তো এই যে এরকম করে শব্দের প্রয়োজন আমাদের ভাব প্রকাশের জন্য, এই শব্দের প্রয়োজনে যখন আমরা নতুন শব্দ তৈরি করছি বা আমাদের পণ্ডিতগণ তৈরি করে গেছেন বা দিনে দিনে আরও তৈরি হচ্ছে, এগুলোকে মূলত বলা হয় পরিভাষা। এর আক্ষরিক অর্থ হচ্ছে, মানে পরিভাষা শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ ভাষা, অর্থাৎ এক ভাষার শব্দ অন্য ভাষায় যেভাবে পরিচিতি লাভ করে সেটিকে আমরা বলতে পারি পরিভাষা। আবার এক কথায় যদি আমরা বলি যে বাংলা ভাষায় প্রচলিত শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পরিভাষা বলা যায়। অর্থাৎ ভাব প্রকাশের জন্য যে অনুবাদ, অর্থাৎ ভাবানুবাদমূলক যে প্রতিশব্দ, সেটাকে বলা যেতে পারে পরিভাষা। তাহলে পরিভাষা কি? এটির একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন চলন্তিকা অভিধানের যে সংকলয়িতা রাজশেখর বসু। তিনি এক কথা এটিকে বলেছেন যে অভিধানে পরিভাষা অর্থ হচ্ছে সংক্ষেপার্থ শব্দ। ঠিক আছে, অর্থাৎ সংক্ষেপে যে শব্দটি দ্বারা মনের ভাবটা খুব সহজে প্রকাশ পায় সেটি হচ্ছে পরিভাষা। সেই শব্দটি হতে হবে অবশ্যই নির্দিষ্ট। ঠিক আছে, আচ্ছা, এছাড়া সাধারণত পরিভাষা বললে এমন শব্দ বা শব্দাবলী বোঝাবে যার অর্থ পণ্ডিতগণের সম্মতিতে স্থির হয়েছে, অর্থাৎ স্থির করা হয়েছে পণ্ডিতগণের সম্মতিতে। একা কোনো একটা শব্দ বলে ফেললে সেটা পরিভাষা হয়ে যাবে না। অনেকের সাথে আলোচনা করে এই শব্দটি আমাদের ব্যবহারযোগ্য যে বস্তু রয়েছে সেই বস্তুর সাথে যায় কিনা সেটি সহ আলোচনা করে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে এসে তারপর সেটাকে কি করা হয়? ব্যবহার করা হয়। এছাড়া যা দর্শন বিজ্ঞানাদির আলোচনায় প্রয়োগ করলে অর্থবোধে কোনো কি হবে না? সংশয় ঘটবে না, অর্থাৎ কোনো ধরনের দ্বিধা থাকবে না। এই শব্দটি প্রয়োগের ফলে কি হবে না? কোনো দ্বিধা থাকবে না, এমনভাবে শব্দটিকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে পরিভাষাটা আসলে শব্দের অর্থ নয়, আমাদের প্রয়োজনে বিদেশি কোনো ভাষার শব্দকে রূপান্তর করে যে শব্দটি আমরা ব্যবহার করব সেটি আসলে কি? পরিভাষা। ওকে, তাহলে পরিভাষার প্রয়োজন কেন? এখন যদি আমরা বলি যে আসলে আমরা পরিভাষা কেন করব, এর কারণ কি?
কেন এটা এত গুরুত্ব সহকারে আমাদের এই বাংলা ভাষায় আলোচিত হচ্ছে? পৃথিবীর কোনো ভাষাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। প্রত্যেকটি ভাষায় আমরা জানি প্রাচীনকাল থেকেই যে সংস্কৃত ভাষা, গ্রিক ভাষা, চীনা ভাষা, প্রত্যেকটা ভাষাই কিন্তু তৈরি হয়েছে প্রাচীনকালে, এবং প্রথমেই কিন্তু এরা কি ছিল না, এত সমৃদ্ধ ছিল না। তো প্রয়োজনে কি হয়েছে যে বিভিন্ন ভাষা থেকে একটি ভাষা অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে ব্যবহারযোগ্য শব্দকে নিয়ে বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবহারযোগ্য শব্দ নিয়ে ভাষা আস্তে আস্তে কী হয়, সমৃদ্ধশালী হয়। তাই পৃথিবীর প্রতিটি ভাষা কোনো না কোনোভাবে অন্য ভাষা থেকে উপাদান কী করে, সংগ্রহ করে। দেশি বিদেশি ভাষা থেকে প্রয়োজনীয় শব্দ সরাসরি বা অনুবাদের মাধ্যমে বা কিছু পরিবর্তিত রূপে গ্রহণ করার প্রয়োজন আমাদের তাই হয়। ঠিক আছে, অর্থাৎ আমাদের দেশি শব্দ হতে পারে, আবার বিদেশি শব্দ হতে পারে, যে ব্যবহারের সুবিধার জন্য মূলত আমরা কি করছি, ভাব প্রকাশের জন্য যে সকল শব্দ প্রয়োজন সেগুলোকেই প্রকাশ করার জন্য যে শব্দগুলো আমরা নিচ্ছি সেগুলোর কথাই বলা হচ্ছে বারবার, যে এই সংগৃহীত উপাদানগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সেটা হচ্ছে পরিভাষা। কেন প্রয়োজন হচ্ছে যে আমরা যখন অনেক সময় দেখা যায় যে কথা বলার সময় কি বলবো সেটা চিন্তা করতে হয়, যে আসলে আমি কি দিয়ে তোমাকে শব্দটা বোঝাবো বা অর্থটা বোঝাবো। আমরা যথার্থ শব্দটা খুঁজে পাই না, বা বাংলায় কোনো একটা শব্দ আমাদের সে মতো হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন বিদেশি ভাষা থেকে সেই শব্দগুলো নিয়ে কিন্তু কি করতে পারি, আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। তাই সময়ের ব্যবধানে আমরা দেখি যত সাহিত্য রচিত হয়েছে কিংবা প্রবন্ধ নিবন্ধ লেখা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বাংলা ভাষার পাশাপাশি অনেক বিদেশি ভাষাও কিন্তু ব্যবহার করা হয়েছে। যে সঠিক কবি সাহিত্যিকরা কী করেছেন, প্রচুর পরিমাণে বিদেশি শব্দ ব্যবহার করেছেন তাদের মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করার জন্য। তাই বলে সকল বিদেশি শব্দই যে পরিভাষা তা কিন্তু না। কেন পরিভাষাগুলো বিদেশি না, বিদেশি শব্দগুলো সবগুলোই আবার পরিভাষা নয় কেন, সেটা আমি পরে আসছি। তো প্রয়োজন কেন, যে এই জন্য আমরা বুঝতে পারলাম আমাদের মনের ভাব প্রকাশের জন্য যখন আমরা কোনো উপযুক্ত শব্দ খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমরা অন্য ভাষা রূপান্তর করে বা কিছুটা পরিবর্তন করে আমরা যে শব্দগুলো ব্যবহার করব তা দিয়ে আমাদের মনের ভাবটা যথাযথভাবে প্রকাশ পাবে। এই জন্য আমাদের পরিভাষার কি রয়েছে, প্রয়োজন রয়েছে। তো আমরা দেখি অনেক সময় আক্ষরিক অনুবাদ কি হয় না, শ্রুতি মধুর বা যথাযথ না হয় মাতৃভাষার প্রয়োজনে অনেক সময় আমরা কি করি, পরিভাষা ব্যবহার করি। অর্থাৎ আমরা যখন অনুবাদ করি, কোনো কথা বলি, তখন আক্ষরিক অনুবাদ মানে শব্দ অনুযায়ী যদি অনুবাদ করি, তাতে আমাদের মনের ভাবটা কি হয় না, সঠিকভাবে প্রকাশ পায় না, কিংবা বাক্যটি শ্রুতি মধুর হয় না। তো সেই ক্ষেত্রে পরিভাষা দিয়ে যদি ভাবটিকে ধরা যায় বা প্রকাশ করা যায়, বাক্যটিও সুন্দর হয়, বক্তাও মনের ভাবটা সুন্দরভাবে প্রকাশ করতে পারে। তো এই জন্য আমাদের পরিভাষা প্রয়োজন। এছাড়া প্রত্যেক ব্যক্তি আমরা দৈনন্দিন জীবনে কি করে থাকি, অনেক কম অনেক বেশি বা প্রয়োজন অনুযায়ী কি করে থাকি, পরিভাষা ব্যবহার করে থাকি। সেটা অফিস আদালতে হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে হতে পারে, কিংবা জ্ঞান চর্চার বিভিন্ন যে দক্ষতা বা পারদর্শিতার প্রয়োগ রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু পরিভাষা ব্যবহার করতে হয়। তারপরে হচ্ছে যেমন অনেক বিদেশি শব্দের সরাসরি কোনো প্রতিশব্দ থাকে না, তো প্রতিশব্দ না থাকার কারণে সেগুলোকে আমরা অনেক সময় কি করতে পারি, পারিভাষিক শব্দের মাধ্যমে প্রয়োগ করতে পারি। পরিভাষার মাধ্যমে আবার কি হয়, শব্দের ভাণ্ডার সমৃদ্ধ হয়। আমি আগেও বলেছি শব্দের সংখ্যাও বৃদ্ধি পায়, যার ফলে ভাব প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হয়। অন্য ভাষার ভাব আয়ত্ত করতে হলে অনুবাদের মাধ্যমে আমরা যদি যেমন বাংলা সাহিত্য অনেক প্রথম দিকে কিন্তু সংস্কৃত ভাষা থেকে অনুবাদ হয়েছে, ইংরেজি থেকে অনুবাদ হয়েছে, কিছু কিছু সাহিত্য আবার ফার্সি থেকে অনুবাদ হয়েছে, আরবি ভাষার কিছু সাহিত্য অনুবাদ হয়েছে। তো এই অনুবাদগুলো অন্য ভাষার যে সাহিত্যগুলো আছে বা অন্য ভাষার যে লেখাগুলো আছে, প্রবন্ধ নিবন্ধ আছে, সেগুলো
যে মূল স্বাদ রস সেগুলো যদি আমরা আয়ত্ত করতে চাই, তাহলে আমাদের কিন্তু পরিভাষা, ওই ভাষার শব্দ কিংবা পরিভাষাগুলো সম্পর্কে কী থাকতে হবে, ধারণা থাকতে হবে, তাহলে আমরা বেটার ইফেক্টটা পেতে পারি। আচ্ছা, তাহলে পরিভাষা বেশি হলে কি হয়, ভাষার যে গতিশীলতা ফ্লোটা থেকে যায়, অর্থাৎ আমরা ভাব প্রকাশের ক্ষেত্রে আর দ্বিধায় পড়তে হয় না, চিন্তা করতে হয় না, আমরা যে পরিভাষার মাধ্যমে আমাদের ভাবটাকে প্রকাশ করে ফেলতে পারি। তো এখন আসো আমরা যদি দেখি যে পরিভাষা আর শব্দ এই দুটির মধ্যে কি পার্থক্য রয়েছে, পরিভাষাটা কি আর শব্দের অর্থটা কি। আসলে কি যে শব্দগুলো আমরা ব্যবহার করছি সেগুলো শুধু শব্দের অর্থ না পরিভাষা। তো পরিভাষা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, পরিভাষা এবং শব্দের মধ্যে কি রয়েছে, কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একটু আমাদের যদি খেয়াল করি আমরা, যে পরিভাষা হচ্ছে জ্ঞান ক্ষেত্রের বৈশিষ্ট্য জ্ঞাপক ধারণা, ঠিক আছে, সংজ্ঞার্থ বা নাম। অর্থাৎ আমরা যদি কোনো শব্দ ব্যবহার করার জন্য না পাই, উপযুক্ত শব্দ না পাই, সেই ক্ষেত্রে আমাদের যে জ্ঞানটা আছে সেটাকে প্রকাশ করার জন্য, আমরা যেটা ভাবছি সেটাকে প্রকাশ করার জন্য যে নির্দিষ্ট একটা শব্দ আমরা ব্যবহার করব, সেই শব্দটাই হচ্ছে পরিভাষা। আর শব্দ অর্থ যেটা বা শব্দ যেটা, সেটা হচ্ছে ভোকাবুলারি, যেটা ডিকশনারি আভিধানিক, সেটা হচ্ছে শুধুমাত্র ধ্বনি বা ধ্বনি সমষ্টি, সরাসরি একটা অর্থ, সেটা কিন্তু রূপান্তর করা হয়নি, সেটা হচ্ছে শব্দের অর্থ। যদি আমরা যেমন ট্রি মানে কি, গাছ, তাই না, যেমন বুক আমরা যদি বলি, বুক মানে কি, বই, কিন্তু আমরা যখন দেখছি এই বুকেই কী রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি কিংবা আমরা যদি একটু চিকিৎসা, মেডিকেল, হসপিটাল, এগুলো যদি আমরা ব্যবহার করি শব্দগুলো, তাহলে এগুলো কিন্তু বিদেশি ভাষা থেকে আমাদের ভাষার সাথে এমনভাবে মিশে গেছে মনে হয় এগুলো আমাদের নিজেদেরই ভাষা। কিন্তু এগুলোকে সাধারণ মানুষকে বোঝানোর জন্য কিছু শব্দের রূপান্তর করার প্রয়োজন হয়ে পড়েছে। যখন আমরা এগুলোকে, যেমন হসপিটালকে আমরা বলি হাসপাতাল, কিংবা ফিজিক্সকে আমরা বলি পদার্থবিদ্যা, এই যে শব্দের বোঝানোর জন্য, ভাবটাকে বোঝানোর জন্য কিছু শব্দের প্রয়োজন হয়েছে, রূপান্তর ঘটেছে, সেগুলোই আসলে কি, পরিভাষা। কিন্তু আমরা যখন বললাম বুক, যেমন বই, ট্রি, ফিশ, মাছ, ট্রি, গাছ, এগুলো কিন্তু আসলে কি নয়, পরিভাষা নয়, এগুলো শব্দের অর্থ, এগুলো ডিকশনারি অনুযায়ী ব্যবহার করা হয়। পারিভাষিক শব্দ সুনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, ফলে সকল পারিভাষিক শব্দ কিন্তু শব্দার্থ, কিন্তু সকল শব্দার্থই কিন্তু কি নয়, বা সকল শব্দই কি নয়, পারিভাষিক শব্দ নয়। অর্থাৎ পারিভাষিক শব্দ যেগুলো আছে সেগুলোও আমরা ডিকশনারিতে পাবো, প্রত্যেকটাই কিন্তু শব্দের অর্থ ব্যবহারের সুবিধা অনুযায়ী, বস্তুর প্রয়োগ অনুযায়ী, ঠিক আছে, বস্তুর ব্যবহার অনুযায়ী প্রয়োগকৃত শব্দের অর্থ, কিন্তু সকল শব্দার্থই কি নয়, পারিভাষিক শব্দ নয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পরিভাষা ও বিদেশি শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে। পরিভাষা আর বিদেশি শব্দ আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তাতে মনে হতে পারে যে বিদেশি ভাষা বুঝি বা পরিভাষা, আসলে কিন্তু ব্যাপারটা তা না। বিদেশি ভাষাটা হচ্ছে বিদেশি ভাষার মূল শব্দ, ওইটাই হচ্ছে বিদেশি ভাষা, সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর পরিভাষাটা হচ্ছে বিদেশি হোক, দেশি হোক, বা যে কোনো ভাষারই হোক, সেটা হচ্ছে কিছু মূল শব্দ থাকতে পারে, প্রয়োজন অনুযায়ী রূপান্তর হতে পারে, কিছুটা পরিবর্তন হয়ে ব্যবহার হতে পারে। আর বিদেশি ভাষাটা হচ্ছে সরাসরি মূল ভাষা, আর পরিভাষাটা প্রয়োজন অনুযায়ী ব্যবহারযোগ্য ভাষা, শব্দটা ব্যবহারযোগ্য শব্দ, ঠিক আছে। তো এই জন্য পরিভাষা আর বিদেশি ভাষার মধ্যেও কি রয়েছে, পার্থক্য রয়েছে। তো বর্তমানে জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন শাখা বিস্তৃতি লাভ করেছে, সেই অনুযায়ী আমাদের বাংলা একাডেমিও কি করেছে, পরিভাষা কোষ নামে 29টি ভলিউম বের করেছে। তার মধ্যে চিকিৎসা বিজ্ঞান, শিক্ষা, তারপরে আইন আদালত সংক্রান্ত, বিজ্ঞান সংক্রান্ত, তারপরে সাহিত্য সমালোচনা সংক্রান্ত, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ভাষাতত্ত্ব ইত্যাদি বিষয়ে 29টি পরিভাষা কোষ তারা কি করেছে, প্রকাশ করেছে।
দিনে দিনে সেটা হয়তো আরও বৃদ্ধি পাবে। যত বেশি পরিভাষা হবে কোনো ভাষার ক্ষেত্রে তত বেশি কিন্তু ভাষা কী হয়, সমৃদ্ধ হয়। তো দিনে দিনে সেটা আরও বৃদ্ধি পাবে। তো পরিভাষা করার ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো যদি আমরা একটু আলোচনা করি, যে কোনো তাহলে দেখা যাবে যে পরিভাষা করাটা আমাদের ক্ষেত্রে কতটা সহজ হয়ে গেছে, যে কোনো শব্দের পরিভাষা করার ক্ষেত্রে। তো পরিভাষা মানেই তুমি যে কোনো একটা শব্দ প্রয়োগ করে দিলেই কিন্তু সেটা কি হবে না, পরিভাষা হবে না। পরিভাষাটা হতে হবে তোমার বস্তুর যে ব্যবহার তার উপর নির্ভর করবে, বস্তুর যে প্রয়োগ তার উপর নির্ভর করবে, তার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। নিজস্ব বৈশিষ্ট্যের যে ধরন, সংরক্ষণ, সংক্ষিপ্ততা, উচ্চারণের সহজবোধ্যতা, অর্থাৎ আমরা যে শব্দটা বলছি সেটা সাধারণ মানুষ সহজে উচ্চারণ করতে পারছে কি না সেদিকেও কিন্তু আমাদেরকে নজর দিয়ে তবেই একটা শব্দের পরিভাষা করতে হবে। যে কোনো একটা শব্দ ইচ্ছা মতো প্রয়োগ করলেই কিন্তু সেটা পরিভাষা হয়ে যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু প্রচুর বিদেশি শব্দ আমাদের ভাষাপূর্ণ, তাই কতগুলো বিষয় খেয়াল রাখা দরকার। যেমন যে বিষয়গুলো, যে শব্দগুলো জটিল কিংবা দীর্ঘ নয় সে ধরনের শব্দকে পরিভাষা হিসেবে গ্রহণ করা উচিত। অর্থাৎ জটিলও হবে না, খুব বেশি দীর্ঘও হবে না, দুর্বোধ্য হবে না, এ ধরনের শব্দকে পরিভাষা হিসেবে গ্রহণ করা উচিত। এরপর যে শব্দগুলো রয়েছে আমাদের প্রযুক্তির সাথে সম্পৃক্ত, যেমন মাউস, কম্পিউটার কিংবা কিবোর্ড ইত্যাদি, চিকিৎসার ক্ষেত্রে রয়েছে যেমন আমাদের মেডিকেল কিংবা বিভিন্ন যে আইটেমগুলো রয়েছে সেগুলোর যে শব্দ, সেই শব্দগুলো আসলে যদি আমরা সঠিক পরিভাষা করতে না পারি তাহলে সেগুলোর উচ্চারণ অনুযায়ী সঠিক বানান করে সেই মূল শব্দগুলো ব্যবহার করাই উচিত। সেগুলো যদি পরিভাষা করা না যায় কিংবা পরিভাষা করলে কি হয়ে ওঠে, শব্দটি দুর্বোধ্য হয়ে ওঠে সাধারণের কাছে, সেই ক্ষেত্রে মূল শব্দের উচ্চারণকে ঠিক রেখেই বানানটা লেখা উচিত। তারপরে সহজ সরল শব্দ ব্যবহার করা উচিত, লৌকিক শব্দ গ্রহণ করা উচিত। যেমন লৌকিক বলতে অর্থাৎ সাধারণ মানুষের কাছে যে শব্দগুলো খুব বেশি পরিচিত কিংবা অনেক বেশি জানাশোনা সে ধরনের শব্দগুলো ব্যবহার করা উচিত। মৌলিকত্ব আর স্বাভাবিকত্ব বজায় রাখা উচিত। পরিভাষা তৈরি না হলে বিদেশি ভাষাটির অর্থাৎ বাংলা অক্ষরে অথবা ইংরেজি অক্ষরে সেই শব্দটিকে সরাসরি লিখে দেওয়া উচিত। তাহলে পরিভাষা কি আমরা জানলাম, পরিভাষা কেন প্রয়োজন সেটাও আমরা জানলাম, পরিভাষার ফলে কি কি সুবিধা হয় সেটাও আলোচনা করলাম, পরিভাষা করার ক্ষেত্রে কি কি বিষয়ের দিকে নজর রাখা দরকার সে সম্পর্কে আমরা কিন্তু একটু ধারণা পেলাম। তো পরিভাষা করার তোমাদের পরীক্ষার খাতায় কি দেওয়া থাকে, কিছু পরিভাষা দেওয়া থাকে, মানে ইংরেজির মতো শব্দ দেওয়া থাকে, যেমন হাইওয়ে, তারপরে হোয়াইট পেপার, বেল কিংবা অ্যালটমেন্ট, হ্যাঁ যেমন বরাদ্দ, এ ধরনের কিছু শব্দ দেওয়া থাকে 12টির মতো। সেখান থেকে তোমাদের 10টি আনসার করতে হয়। তো অনেক সময় আমরা দেখি পরীক্ষার খাতায় ছেলে মেয়েরা যে শব্দের অর্থ অনুযায়ী লিখে দিচ্ছে, হ্যাঁ উঁচু রাস্তা, যেমন হাইওয়ে উঁচু রাস্তা, আসলে এটা হবে কি উঁচু রাস্তা না হয়ে হবে যে মহাসড়ক, ঠিক আছে। যেমন হোয়াইট পেপার আমি অনেক ইয়েতে পেয়েছি সাদা কাগজ লেখে, কিন্তু এটা হচ্ছে শ্বেতপত্র। তো এ ধরনের পরিভাষা শব্দের পরিভাষা করার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে শব্দের অর্থটা লিখে দিচ্ছি সেটা কিন্তু আসলে কি নয়, পরিভাষা নয়। শব্দের অর্থ এক জিনিস আর পরিভাষা হচ্ছে আরেকটি জিনিস, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবো। আর আমি যদি এখন কিছু শব্দ তোমাদের বলি, যেমন ব্যাংকার, আমরা মহাজন বলতাম আগে, অর্থাৎ মহাজনরা কী করতো, বিজনেস ব্যবসা বাণিজ্যের সাথে বা জমা টমা রাখার ক্ষেত্রে ব্যবহার করা হতো, সেখান থেকে ব্যাংকার। এখন আমরা যেখানে টাকা রাখি তার ওখানে কাজ করে যারা, তাদেরকে আসলে মহাজন বলে। ব্যাংকারের কিন্তু ভালো বাংলা আমরা জানি না, কিন্তু আসলে বাংলায় এটার শব্দটা আছে, সেটা হচ্ছে মহাজন। তারপরে যেমন আছে অ্যাক্টিং, আমরা অনেক সময় অ্যাক্টিংকে অভিনয় হিসেবে ব্যবহার করি, আসলে অ্যাক্টিংটা ভারপ্রাপ্ত, অর্থাৎ যাকে দায়িত্ব দেয়া হয় কারো অনুপস্থিতিতে বা সাময়িকভাবে, সেটাই হচ্ছে অ্যাক্টিং অফিসার বলা হয়, যেমন বা অ্যাক্টিং ডিউটি, ভারপ্রাপ্ত ডিউটিতে কর্মরত, এরকম কিছু। তো এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের একটু নজর দিতে হবে। শুধু শব্দের সাথে মিল দেখে অর্থটা লিখে দিলে সেটা কিন্তু পরিভাষা হবে না। ওকে, তাহলে আমরা পরিভাষা সম্পর্কে জানলাম। তো তোমরা পারিভাষিক শব্দের ক্ষেত্রে
ক্ষেত্রে যদি ভালো নম্বর পেতে চাও এই অনেক বেশি চর্চা করা উচিত। তো আমরা যদি সহজেই একটু স্টুডেন্টদেরকে বলি যে গত যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষায় যে সকল পারিভাষিক শব্দগুলো এসছে সেগুলো যদি একটু ভালো করে নজর দেওয়া হয়, আর বইতে সিলেবাসের তোমাদের যে বই রয়েছে অনুমোদিত, সে বইয়ে যে পারিভাষিক শব্দগুলো রয়েছে সেগুলো যদি একটু আলোচনা করো, পড়ো, চর্চা করো, তাহলে এখান থেকে ভালো নম্বর পাওয়া যেতে পারে। তাহলে আমরা মূল কথা একটাই বুঝলাম যে পারিভাষিক শব্দ মানে শব্দের অর্থ নয়। আমরা যখন পরিভাষা করব এইটুকু মাথায় রেখে তবে আমরা শব্দের অর্থটা লেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এখন আমি আসছি অনুবাদ নিয়ে। যদিও পরিভাষা এবং অনুবাদের মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে, একটা সূক্ষ্ম সম্পর্ক রয়েছে, সেজন্য আমি দুটো টপিকে একসাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি যে দুটো টপিকে একসাথে আলোচনা করব। তো অনুবাদ মানে কি? অনুবাদ হচ্ছে ইংলিশে যাকে আমরা সহজে বলি ট্রান্সলেশন, ঠিক আছে? অর্থাৎ ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করা বা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করা। আমরা যেহেতু অনেক বেশি ইংরেজি ভাষার সাথে পরিচিত, তাই আমাদের অনেক সময় মনে হয় যে শুধুমাত্র ইংরেজি থেকে বাংলা করাটাই অনুবাদ। আসলে ব্যাপারটা কিন্তু তা না। অনুবাদ হচ্ছে যে কোনো ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা। সেটা আরবি থেকে ফার্সি হতে পারে, ফার্সি থেকে বাংলা হতে পারে, হিন্দি থেকে ফার্সি হতে পারে, তুর্কি ভাষা থেকে বাংলা হতে পারে। অর্থাৎ একটি ভাষা থেকে অন্য যে কোনো ভাষায় রূপান্তর করাটাই হচ্ছে কি? অনুবাদ। তাহলে আমরা একটু সহজেই বুঝলাম যে অন্য একটি ভাষার বক্তব্যকে অন্য ভাষায় রূপান্তর করাটাই অনুবাদ। সেটা যে কোনো ভাষা হতে পারে, শুধু ইংরেজি থেকে বাংলাটাই কিন্তু কি নয়? অনুবাদ নয়। ইংরেজি থেকে বাংলা যেমন অনুবাদ, অন্য ভাষা থেকে আরেকটি ভাষায় রূপান্তর করাটাও কিন্তু কি? অনুবাদ। তাহলে বক্তব্যের বিষয় অপরিবর্তনীয় রেখে ভাষাগত যে পরিবর্তন, আমরা যদি সংজ্ঞা বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে বক্তব্যের বিষয় অপরিবর্তনীয় রেখে ভাষাগত যে পরিবর্তন সেটাই আসলে কি? অনুবাদ। ঠিক আছে? তো অনুবাদ মূলত দু প্রকার হয়ে থাকে। একটি হচ্ছে আক্ষরিক অনুবাদ, যেটাকে আমরা বলতে পারি লিটারাল ট্রান্সলেশন। আরেকটি হচ্ছে ভাব অনুবাদ, ফেথফুল রেন্ডারিং অথবা ট্রান্সক্রিয়েশন বলা হয়ে থাকে এটাকে, যে ভাবানুবাদ। অর্থাৎ সেখানে কি থাকতে হবে? এক ধরনের ফেথফুল ভাবটা থাকতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদ দুটোরই কিন্তু দরকার। কারণ আক্ষরিক অনুবাদ না জানলে ভাবানুবাদ করাটা আমাদের জন্য অনেক সময় কি হয়ে পড়ে? কঠিন হয়ে পড়ে। অর্থাৎ শব্দের অর্থ যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমরা কিন্তু ভাবানুবাদ করতে পারবো না। যেমন মেনি ম্যান মেনি মাইন্ড, অর্থাৎ আমরা যদি এরকম লিখি যে মেনি মাইন্ড, এই যে মেনি ম্যান মেনি মাইন্ড, তাহলে অনেক মানুষের অনেক মত। আমরা জানি মেনি মানে অনেক, মেন মানে মানুষ বহু বচনের ক্ষেত্রে অ্যামিয়ান, মেনি মানে অনেক, আবার মাইন্ড মানে মন, আমরা এটা জানি। তাহলে এখন কি হচ্ছে? অনেক মানুষের অনেক মন, এটা আমরা জানলাম। এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। কিন্তু এই যে আক্ষরিক অনুবাদ, এটা আমরা যদি না জানি তাহলে আমরা এটাকে বলতে পারবো না নানা মুনির নানা মত। অনেকের একটা প্রতিশব্দ নানা, মানুষের প্রতিশব্দ মুনি, যারা জ্ঞানী গুণী তাদেরকে মুনি বলা হয়। আবার মাইন্ড মত, সেটা মনও হতে পারে, মনের যে প্রকাশ সেটাই কিন্তু মত। তো এইভাবে যদি আমরা আক্ষরিক অনুবাদের উপর দখল না থাকে তাহলে কিন্তু আমরা ভালো ভাবানুবাদও করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের দুটোই দরকার। কিন্তু অনুবাদের জন্য, যথার্থ অনুবাদের জন্য ভাবানুবাদটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমি যেমন আরেকটি যদি বলি আই এম গোয়িং ওয়েল, আমরা যদি আই এম ওয়েল অর্থাৎ আমি ভালো আছি, আর আই এম গোয়িং ওয়েল আমি ভালো যাচ্ছি, এই যে শব্দটা গোয়িং ভালো যাচ্ছি যখন বলি তখন হয়ে যাবে কি? আক্ষরিক অনুবাদ। কিন্তু যখন আমি বলি অর্থাৎ যে কোনো কাজে ভালো হচ্ছে আমার, ঠিক আছে, আমাদের কাজ ভালো হচ্ছে, আই এম গোয়িং ওয়েল, গোয়িং ওয়েল অর্থাৎ
আমার যে কোনো কাজ ভালো হচ্ছে, সেটা পড়াশোনা হতে পারে, খেলাধুলা হতে পারে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন যাচ্ছে, তাহলে আই এম গোয়িং ওয়েল, আমি ভালো করছি বা ভালোভাবেই যাচ্ছে। তাহলে ভাব আক্ষরিক অনুবাদে কি থাকে না, ভাবের যে স্বকীয়তা, স্বাধীনতা, সেই জিনিসটা থাকে না, কিন্তু বিশ্বস্ততা থাকে। অর্থাৎ সেটা একদম পুঙ্খানুপুঙ্খ হয়, শব্দের অর্থটা পরিবর্তন হয় না শব্দের, যার ফলে সেখানে বিশ্বস্ততা বজায় থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে অর্থ পাল্টে যায়। অনেক সময় আমরা যদি শব্দের ভাব প্রকাশের জন্য একই শব্দ ব্যবহার করি, তাহলে দেখা যায় যে অর্থটা আসলে সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে। আর ভাবানুবাদের মূল হলো রচনার স্টাইল, সেটা বজায় রাখা জরুরি। অনুবাদ কিন্তু এই রচনার স্টাইলের দিকে মূলত বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তো আইন, আদালত কিংবা দলিল সংক্রান্ত যে সকল অনুবাদ রয়েছে, প্রবন্ধ, নিবন্ধ কিংবা নিউজ, এই সকল ক্ষেত্রে মূলত আক্ষরিক অনুবাদকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ সেখানে বিশ্বস্ততার একটা ব্যাপার থাকে, সত্য উপস্থাপনের একটা ব্যাপার থাকে। কিন্তু আবার যে আমাদের অনুবাদ সাধারণত যেটা করা হয়, সাহিত্য কিংবা জ্ঞান বিজ্ঞানের যে বিভিন্ন দিক রয়েছে, সে শিল্প সাহিত্যের যে বিভিন্ন দিক রয়েছে, আক্ষরিক অনুবাদে কিন্তু সেটা কি হয় না, পরিপূর্ণভাবে রসবোধযোগ্য হয়ে ওঠে না, অর্থাৎ সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে আমাদের ভাবানুবাদটাকেই গুরুত্ব দিতে হয়। এখানে ভাবানুবাদের ক্ষেত্রে কি হয় না, প্রতিটি শব্দের অর্থকে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুসরণ করা হয় না, এখানে গুরুত্ব দেওয়া হয় তাৎপর্যগত অর্থের দিকে। অর্থাৎ যেই বাক্যটি ব্যবহার করলে বক্তব্যটি খুব গ্রহণযোগ্যতা পাবে, সেই ক্ষেত্রেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তার মানে এমন না যে শব্দ একটা অর্থ আরেকটা হয়ে যাবে, তা না। অর্থাৎ শব্দের সাথে সামঞ্জস্য রেখে বেটার যে শব্দটা দিলে ভাবটা সঠিকভাবে প্রকাশ পাবে, সেই শব্দটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে প্রতিটি শব্দের অনুবাদ করা হয় না, রচনা তাৎপর্যগত অর্থ এখানে গুরুত্ব পায়, শব্দগত অর্থটা অতটা গুরুত্ব পায় না। তো এই যে ভাবানুবাদ আমরা করব বা ভাবানুবাদ করার ক্ষেত্রে যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, তার সম্পর্কে 1970 সালে ইংল্যান্ডের একজন লেখক আলেকজান্ডার ফ্রেজার তিনি বলেছিলেন কিছু কথা, আমি সেগুলো একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। যে সৃজনশীল রচনা অনুবাদ প্রসঙ্গে যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার, প্রথমত হচ্ছে মূল কাজের একটি পূর্ণাঙ্গ চিত্র ধরতে হবে অনুবাদককে। অর্থাৎ পুরো যে বক্তব্যটি তিনি অনুবাদ করবেন অনুবাদক, সেই বক্তব্যটাকে নিজের মনের মধ্যে একটি ছবির মতো এঁকে নিতে হবে। তাহলে তিনি এই বক্তব্যটিকে সঠিকভাবে কি করতে পারবেন, অনুবাদ করতে পারবেন। তাহলে চিন্তা বা ধ্যান দর্শনকে কী করা যাবে না, খণ্ডন করা যাবে না, অর্থাৎ সেখানে কোনো ব্রেক হবে না। অর্থাৎ পুরো ছবিটা মনের মধ্যে এঁকে নিয়ে তবে তিনি কী করতে হবে, অনুবাদের কাজে হাত দিতে হবে। অনুবাদের মূল কাজের শৈলী বা স্টাইল যতদূর সম্ভব বজায় রাখতে হবে, যতটা সম্ভব মূলের অনুগ হয়ে, তাহলেই কিন্তু ভাব অনুবাদটা কী হবে, যথার্থ হবে, বক্তব্যটাও কিন্তু সঠিকভাবে প্রকাশ পাবে। এটা একটু কঠিন বটেই, কিন্তু যারা অনুবাদ করেন তারা অনেক বেশি প্র্যাকটিস করেন বলে তাদের কাছে বিষয়টি কি হয়, অনেক বেশি সহজ হয়ে পড়ে বা অনেক জনপ্রিয় হয়, যাদের অনুবাদটা ভালো হয়। একই বিষয় অনেকেই অনুবাদ করে থাকেন, কিন্তু সকলের অনুবাদ কিন্তু অতটা জনপ্রিয়তা পায় না। যার অনুবাদটা মানুষের মনে দাগ কাটতে পারে, সেই অনুবাদটাই কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পায়। অর্থাৎ যিনি মূলের ভেতর ঢুকে যেতে পারেন, মূল বক্তব্যটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আর সেই বক্তব্যটাকে নিজের ভাষায় খুব সুন্দর করে উপস্থাপন করতে পারেন, সেটাই কিন্তু যথার্থ অনুবাদ হয়। আরেকটি বিষয় হচ্ছে অনুবাদের দক্ষতা থাকতে হবে। যিনি অনুবাদ করবেন, অনুবাদ করার ক্ষেত্রে দুটি দক্ষতা অবশ্যই থাকতে হবে। একটি হচ্ছে যে ভাষায় অনুবাদ করবেন সেই ভাষার উপর অনুবাদকের দক্ষতা থাকতে হবে, আবার যে ভাষার বক্তব্যটি অনুবাদ করবেন সেই ভাষার উপরও ওনার কি থাকতে হবে, দক্ষতাটা থাকতে হবে। আর অনুদিত যে অংশটি, লেখক যে অংশটি অনুবাদ করবেন সেই অংশটির উদ্দেশ্য কী,
সেই সম্পর্কেও কিন্তু অনুবাদকের স্পষ্ট একটা ধারণা থাকতে হবে, যাতে তিনি কি উদ্দেশ্যে বিষয়টি অনুবাদ করছেন বা যিনি লিখেছেন মূল বক্তব্যটি বা মূল প্রবন্ধটি বা নিবন্ধ কিংবা রচনাটি, সেই রচনাটার উদ্দেশ্য কী ছিল সেটা কিন্তু অনুবাদককে আয়ত্ত করতে হবে। আর অনুবাদের ভাষায় কি করা যাবে না, খুব বেশি জটিলতা আনা যাবে না। অনুদিত ভাষা প্রচলিত ও সাধারণে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মধ্যে রাখাই বাঞ্ছনীয়। এরকম কিছু শর্ত তিনি দিয়েছেন যে অনুবাদ করতে হলে আসলে আমাদের কোন কোন বিষয়ের দিকে একটু নজর দেয়া যায়। এরপর সার্থক অনুবাদের জন্য আরও যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, প্রথমত মূল অংশ আমাদেরকে কি করতে হবে, তো এটি হচ্ছে বারবার পড়তে হবে, মূল অংশটি বারবার পড়তে হবে। আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটি হচ্ছে যে কোনো রূপান্তর, অর্থাৎ যে কোনো ভাষার বক্তব্যকে অন্য ভাষায় রূপান্তর করার ক্ষেত্রে আমাদের ওই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। এখন আমরা আলোচনা করব আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে ইংরেজি থেকে সাধারণত হয়, সেই ইংরেজি থেকে বাংলা অনুবাদের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি, অথবা আসলে একজন অনুবাদককে প্রথম কি পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় সেই বিষয়গুলো আর একটু ডিটেলস এখানে। যে মূল অংশটি তো কী করতে হবে, খুব ভালো করে বারবার পড়তে হবে। একই শব্দের নানান অর্থ হয়ে থাকে, হ্যাঁ, যেমন বিউটিফুল অর্থ বিউটিফুল, আমরা যদি বলি সুন্দর, নাইস মানেও সুন্দর, এক্সিলেন্ট মানেও চমৎকার। একটি শব্দ একটি ভাবকে প্রকাশ করার জন্য অনেকগুলো শব্দ আছে, তাহলে এখন কোন শব্দটা ব্যবহার করলে ভাবটি খুব সুন্দরভাবে প্রকাশ পাবে সেই দিকে নজর রেখেই সেই শব্দটা আমাদেরকে ব্যবহার করতে হবে, যাতে ওই শব্দটি ব্যবহার করার ফলে ভাবটি খুব সহজে প্রকাশ পায়। যেন তেন, যেমন যদি বলি বড় সুন্দর, হ্যাঁ, খুব সুন্দর, হ্যাঁ, প্রকৃতি বড় সুন্দর, খুব বড়, বেশি, ভালো, এতগুলো শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি এখানে উপযুক্ত একটা শব্দ দিয়ে সবগুলো বিশেষণকে প্রকাশ করতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু সেই শব্দটাই ব্যবহার করা উচিত। অনেক শব্দ হতে পারে একটি ভাব প্রকাশের জন্য, তো উপযুক্ত যে শব্দটা সেটাই আমরা যেন ব্যবহার করি। হুবহু শাব্দিক যে বা আক্ষরিক অনুবাদ করার ক্ষেত্রে অনুবাদ কি হবে না, হুবহু শাব্দিক বা আক্ষরিক অনুবাদের ক্ষেত্রে হুবহু শব্দ ব্যবহার করলে কিন্তু সেটা কি পাবে না, গ্রহণযোগ্যতা পাবে না। সেজন্য অনুবাদ করার ক্ষেত্রে সঠিক শব্দটা ব্যবহার করা উচিত। ভাষা দুটি ভাষারই কি থাকতে হবে, অন্তর্নিহিত যে গঠন কৌশল, অর্থাৎ যে ভাষায় অনুবাদ করা হচ্ছে আর যে ভাষার বক্তব্য অনুবাদ করা হচ্ছে সেই ভাষার বক্তব্য এবং যে ভাষা অনুবাদ করা হচ্ছে সেই ভাষার বক্তব্য, দুটো ভাষার বক্তব্যের গঠনশৈলী সম্পর্কে আমাদের কি থাকতে হবে, ধারণা থাকতে হবে। ব্যাকরণের খুঁটিনাটি বিষয় সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, প্রবাদ প্রবচন সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, শব্দের ভাণ্ডার সম্পর্কে ধারণা থাকতে হবে। আর অনুবাদ করার পরে আমি যে বিষয়টি অনুবাদ করলাম সেই বিষয়টি অনুবাদ করার পর বারবার একটু পড়তে হবে, যাতে আমি যে অংশটি অনুবাদ করলাম সেই অংশটি আসলে কতটা গ্রহণযোগ্য হলো বা আসলে মূল বক্তব্যটা প্রকাশ পেল কিনা সেটা আগে নিজেকেই কী করতে হবে, যাচাই করে নিতে হবে যে আমি যে বক্তব্যটা পড়েছি সেটাই, যে রচনাটি পড়েছি সেটা আমি যা বুঝেছি সেটাই আমি প্রকাশ করতে পেরেছি কি না। ঠিক আছে, তো এই যে অনুবাদ করার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয়, এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা ভালো অনুবাদ করতে পারবো। আর অনুবাদ করার ক্ষেত্রে অনেক বেশি জরুরি হচ্ছে বেশি 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 অনুশীলন, অর্থাৎ যত বেশি অনুশীলন তত বেশি অনুবাদের দক্ষতা অর্জন করা সম্ভব। এখন যেহেতু আমাদের পরীক্ষায় আসে ইংরেজি একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, সেই অনুচ্ছেদকে আমাদের বাংলায় রূপান্তর করতে হয়, তো আমরা এই ক্ষেত্রে এখন ইংরেজি থেকে বাংলা করার ক্ষেত্রে যে সকল নিয়মগুলো রয়েছে তার কিছু সূত্র আমি এখানে বা কিছু অংশ এখানে আলোচনা করব। পুরোটা আলোচনা করা খুব সম্ভব হবে না, তো যতটুকু সম্ভব ততটুকু আমি আলোচনা করছি। যে ইংরেজিতে প্রথমত একটি কথা আছে, অনুবাদ বা তর্জমা একই সঙ্গে বিশ্বস্ত এবং সুন্দর হয় না, অর্থাৎ অনুবাদ যতই ভালো হোক না কেন একই সঙ্গে কিন্তু কি হবে না, বিশ্বস্ত হবে না
আর সুন্দর হবে না, হয় বিশ্বস্ত হবে নতুবা সুন্দর হবে। তো এই কথাটি অনেক বেশি গ্রহণযোগ্য হয় যখন কোনো প্রবন্ধ বা নিবন্ধ কিংবা কোনো সংবাদ কিংবা কোনো রিপোর্ট অনুবাদ করা হয়, সেই ক্ষেত্রে এটি গ্রহণযোগ্যতা পায়। কিন্তু যারা সাহিত্য অনুবাদ করেন, যেমন কোনো গল্প, উপন্যাস কিংবা কোনো রম্য রচনা কিংবা কবিতা কিংবা নাটক অনুবাদ করেন, তাদেরকে কিন্তু দুটো দিকেই নজর দিতে হয়। এক তো বিশ্বস্ততার দিকেও নজর দিতে হয়, আবার সৌন্দর্যের দিকেও নজর দিতে হয়। অন্যদিকে যারা খবর টবর কিংবা প্রবন্ধ কিংবা রিপোর্টগুলো অনুবাদ করেন, তাদেরকে সুন্দরের দিকে খুব একটা নজর না দিলেও বিশ্বস্ততার দিকে তো নজর দিতেই হয়। কিন্তু সুন্দরের দিকে নজর না দেওয়ার মানে এই না যে তিনি ভাষা সম্পর্কে খুব বেশি উদাসীন থাকবেন, ব্যাপারটা কিন্তু তা না। অর্থাৎ বক্তব্যটি কী হতে হবে? সাবলীল হতে হবে, একেবারে ফেলে দেওয়ার মতন যেন না হয়, সেদিকে নজর রাখতে হবে। যাই হোক, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে একটু খেয়াল করতে হবে, সেগুলো যদি আমি একটু আলোচনা করি। প্রথমত আমাকে কি করতে হবে, যে ইংরেজি ভাষার বিভিন্ন প্রকার যে বাক্য রয়েছে, সে বাক্যের যে গঠনশৈলী, আমরা যেটাকে স্ট্রাকচার বলি ইংরেজিতে, বিভিন্ন টেন্স বা অনুযায়ী, সেন্টেন্স অনুযায়ী, সেই সেন্টেন্স এবং টেন্স অনুযায়ী যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা থাকতে হবে যদি ইংরেজি থেকে আমাদেরকে বাংলায় অনুবাদ করতে হয়। 2 নম্বর যদি আমরা বলি যে শব্দের, ইংরেজি শব্দের ভাণ্ডার এবং বাংলা শব্দের ভাণ্ডার, দুটো সম্পর্কেই কিন্তু আমাদের একটা ধারণা থাকতে হবে। ইংরেজি যে শব্দগুলো আমরা ব্যবহার করব তার সঠিক বাংলাটা বা পরিভাষাটা আমরা জানি কি না সেটা। তারপরে যেমন উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে। যদি আমরা একটু উদাহরণ দেই, যেমন প্লিজ মেক এ রুম ফর মি। ফর মি, এই যে আমি লিখলাম, এর অর্থ হচ্ছে আমাকে একটু, যদি ভাবানুবাদ হয় এর অর্থ হচ্ছে আমাকে একটু জায়গা করে দিন। এটা হচ্ছে ভাবানুবাদ। কিন্তু আমরা যদি অক্ষর মানে আক্ষরিক অনুবাদ বা শাব্দিক অনুবাদ করি, তাহলে হচ্ছে কি, যে দয়া করে তৈরি করে দিন একটি কক্ষ বা ঘর আমার জন্য। তাহলে শব্দের এই যে বাক্যটা আমরা বললাম, সেটা যেমন শ্রুতিমধুর হলো না, সঠিক শব্দটাও অর্থটাও কিন্তু আমরা বুঝতে পারলাম না। কিন্তু এর ভাবানুবাদটা হচ্ছে আমাকে একটু জায়গা করে দিন। তো সেই ক্ষেত্রে উপযুক্ত শব্দ কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে যেমন এ ম্যান হ্যাড 2 sons, অর্থাৎ একজন মানুষের দুটি পুত্র সন্তান, এরকম যদি না বলি, আমরা যদি বলি একজনের 2জন ছেলে ছিল, তাহলে বক্তব্যটি কি হয়? সুন্দর হয়। তো এর জন্য ইংরেজি থেকে বাংলা করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু শব্দের যে ব্যবহার সে সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। জটিল বাক্য যেগুলো রয়েছে সেগুলোকে ছোট ছোট করে সরল বাক্যে লিখতে হবে। তারপরে রয়েছে প্রবচন, যেগুলো ইংরেজি ভাষায় রয়েছে, তো সেই প্রবাদ প্রবচনগুলোর বাংলা যে প্রবাদ প্রবচন রয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু প্রবাদ প্রবচনগুলো অনুবাদ করা উচিত। যেমন টিট ফর টেট, আমরা যে বলি ইট মারলে কি হয়? পাটকেলটি খেতে হয়। তো এরকম প্রবাদ প্রবচনগুলোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি কেয়ারফুল হওয়া উচিত, যাতে ভাবের সাথে কি থাকে? মিল থাকে। এরপর যে বিষয়টি রয়েছে, যে বি ভার্ব যেগুলো আমরা ব্যবহার করি ইংরেজিতে, বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে বি ভার্বগুলো রয়েছে, এগুলো সাধারণত অর্থ বাংলায় ব্যবহার করা হয় না। যেমন হি ইজ এ বয়, সে হয় একজন বালক, এরকম না, হ্যাঁ, সে একজন বালক, এরকমই আমরা বলি। তারপরে ইট, দেয়ার, এই যে ইন্ট্রোডাক্টরি শব্দগুলো রয়েছে, এগুলোর কিন্তু অনুবাদ বা অর্থ ব্যবহার করা হয় না। ইট, দেয়ার যেগুলো সব বাক্যের শুরুতে ব্যবহার করা হয় ইংলিশে, সেগুলো কিন্তু বাংলায় ব্যবহার করা হয় না। তারপরে দেখো, যেমন একটা ইংরেজিতে বহুবচন আমরা ব্যবহার করি 2 জায়গায়, কিন্তু বাংলায় 2 বার ব্যবহার করার কোনো রীতি নেই। যদি আমরা বলি ম্যাঙ্গোজ আর সুইট, হ্যাঁ, তো ম্যাঙ্গোজটাও কিন্তু ফ্লুরাল, আবার আরটাও কিন্তু ফ্লুরাল। তাহলে কিন্তু বাংলায় কিন্তু আমগুলো মিষ্টি এরকম আমরা বলি না, বলি আম মিষ্টি। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, যেমন ম্যাঙ্গোজ, দিজ ম্যাঙ্গোজ আর সুইট, এই আমগুলো
মিষ্টি, অর্থাৎ আমের মধ্যে কি আছে, কিছু আলাদা আলাদা আম আছে, সেখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে দিজ ম্যাঙ্গোজ আর সুইট, অর্থাৎ এই আমগুলো মিষ্টি। ঠিক আছে, এরপরে যে দেখো যে হু একটি শব্দ, এই হু এর পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে তাহলে হয় কি, একজনকে বোঝাবে, আর যদি ফ্লুরাল থাকে তাহলে হবে একাধিকজনকে বোঝাবে। যেমন হু হ্যাজ কাম, কে এসেছে, আর হু হ্যাভ কাম, কে কে এসেছে বা কারা এসেছে। কাম, কে এসেছে, এই যে আবার হু হ্যাভ কাম, কারা এসেছে। ঠিক আছে, কারা বা কে কে। তাহলে এই যে আমরা দেখলাম হু এর পরে হ্যাভ আছে, তাই এখানে প্লুরাল ব্যবহার করা হয়েছে, এখানে সিঙ্গুলার হ্যাজ আছে, তাই এখানে কে এসেছে ব্যবহার করা হয়েছে। মূল ভাষার শৈলী কি করতে হবে, বজায় রাখতে হবে, সেটা আগেও বলেছি। ইংরেজি সকর্মক ক্রিয়ার পরে কি হয়, কর্ম বসে। আরেকটি হচ্ছে যে ইংরেজিতে যে সকর্মক ক্রিয়া রয়েছে সেটার পরে কিন্তু কর্মটা পরে বসে, সকর্মক ক্রিয়ার পরে কর্ম বসে, কিন্তু বাংলায় কর্মটা কিন্তু ক্রিয়ার আগে বসে। যেমন আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে, এখানে ছাতাটা কর্ম, হ্যাভটা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, তাহলে এই যে ছাতা আর কিন্তু আমার একটি ছাতা আছে, ইংরেজিতে আমব্রেলাটা সেন্টেন্সের পরে, কিন্তু ছাতাটা বাংলায় কিন্তু ক্রিয়ার আগে, আছের আগে, ছাতা আছে। ঠিক আছে, যেমন আমব্রেলা, আমব্রেলা, এখানে ছাতাটা পরে, কিন্তু আমার একটি ছাতা আছে, এখানে ছাতাটা কিন্তু এই আছের আগে। তাহলে সকর্মক্রিয়ার আগে কিন্তু কর্ম বসছে, আর ইংরেজি সকর্মক্রিয়ার পরে কিন্তু কর্মটা বসছে, এটা খেয়াল করতে হবে। আর বাংলায় মধ্যম পুরুষ রয়েছে, বাংলায় আমাদের যে মধ্যম পুরুষ রয়েছে সেটি হচ্ছে যে তুমি, তোমরা, তুই, আপনি, আপনারা, এটার জন্য একটাই মাত্র ইংরেজিতে শব্দ আছে, সেটা হচ্ছে ইউ। ঠিক আছে, সেই ইউ দিয়েই কিন্তু এই মধ্যম পুরুষগুলোকে প্রকাশ করা হয়। পরিভাষা ব্যবহার করা উচিত, যদি পরিভাষা পাওয়া না যায় তাহলে মূল শব্দটাই ব্যবহার করা উচিত সঠিকভাবে। এরপর যেটি রয়েছে উক্তি, বাচ্য, ক্রিয়ার কাল, বাক্যের ধরন, অনুচ্ছেদ ইত্যাদি অপরিবর্তিত হবে, অর্থাৎ কালের কোনো পরিবর্তন হবে না। যদি অনুচ্ছেদটি বর্তমানকালে থাকে তাহলে বর্তমানকালেই রাখতে হবে, যদি অনুচ্ছেদটি অতীতকালে থাকে তাহলে ফার্স্ট টেন্সে থাকে তাহলে বাংলায় অতীতকালে রাখতে হবে, যদি অনুচ্ছেদটি ফিউচার টেন্সে থাকে ইংলিশে তাহলে বাংলায়ও সেটাকে ভবিষ্যৎকালেই রাখতে হবে। আর ইংরেজি প্লিজ যে শব্দটি রয়েছে সেই প্লিজ শব্দের কি হয় না, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, এরকম কিন্তু আমরা বলি না, আমাকে এক গ্লাস পানি দিন, এটা অনুরোধের স্বরে বললেই হয়, কিন্তু প্লিজ শব্দটি সরাসরি অর্থ ব্যবহার না করাই উচিত। তারপরে গুরু চণ্ডালী দোষ রাখা যাবে না, অর্থাৎ সাধু এবং চলিত ভাষার মিশ্রণ রাখা যাবে না। অনুবাদ সহজ, সরল ও সাধারণ হওয়া উচিত, সেই অনুবাদই শ্রেষ্ঠ, যা পড়ার পর আমরা যদি মনে করি যে আসলে এটি অনুবাদ নয়, মূল বক্তব্য, তাহলে অনুবাদটা আসলে কি সার্থক হয়। অর্থাৎ অনুবাদ করার সময় আমরা যদি মনে রাখি যে আসলে অনুবাদ করছি তাহলে কিন্তু অনুবাদটা খুব একটা ভালো হবে না। যদি আমরা বলি বক্তব্যটিকে আমি নিজের মতো করে প্রকাশ করছি, অর্থাৎ মূল বক্তব্যটি আমি আয়ত্ত করব আর সেটিকে আমি আমার মতো করে প্রকাশ করব যাতে সাধারণ পাঠকের কিংবা শ্রোতার মনোপুত হয়, তাহলেই কিন্তু অনুবাদটি কি হবে, সার্থক হবে। তো আমরা দেখলাম যে অনুবাদ আর কি, অনুবাদ কত প্রকার, অনুবাদের করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে আমাদের নজর দেওয়া উচিত, ভালো অনুবাদের জন্য আসলে কি কি পন্থা অবলম্বন করা উচিত, সেরকম আমি একটু আলোচনা করলাম।
তো আশা করি তোমরা এখান থেকে অনেকটাই ধারণা পাবে। আর যেটি করা দরকার সেটি হচ্ছে যে অনুবাদ ভালো করার জন্য বেশি বেশি অনুশীলন করতে হবে। তোমাদের বইয়ে অনেকগুলো ইংরেজি অনুচ্ছেদ দেওয়া আছে, বিভিন্ন বিষয়ের উপর, দেশপ্রেমের উপর দেওয়া আছে, শিক্ষার উপর দেওয়া আছে, বিভিন্ন প্রবন্ধ থেকে কিছু কিছু খণ্ডিত অংশ দেওয়া আছে। সেই বিষয়গুলোর উপর যে অনুবাদগুলো রয়েছে সেগুলো যদি পড়ার চেষ্টা করো, তাহলে অনুশীলন করো, তাহলে ভালো অনুবাদ করা যাবে। তো তোমাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য যারা পারিভাষিক শব্দের উপর বেশি আগ্রহী তারা পারিভাষিক শব্দগুলো ভালো করে পড়ো। যারা অনুবাদে আগ্রহী তারা অনুবাদগুলো একটু ভালো করে পড়ো। তবে ভালো অনুবাদক হওয়ার জন্য, ভালোভাবে বোঝার জন্য, অনুবাদ না করলেও যদি অনুবাদ বোঝার জন্য কিন্তু পারিভাষিক শব্দের গুরুত্ব অপরিসীম। সুতরাং পারিভাষিক শব্দ তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। আর যারা অনুবাদে আগ্রহী তারা পারিভাষিক শব্দও করো, অনুবাদগুলো ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর যে যেখানে থাকবে নিরাপদে থাকার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।